আজকে দ্বিতীয় দফা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন আপনাদের দলের প্রতিনিধি দল। আরেক দফা হবে মঙ্গলবার। তার মানে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিএনপি কতটা সিরিয়াস তার বোধহয় একটা প্রমাণ, যে দফায় দফায় বৈঠক করছে। অনেক দল কিন্তু এক দফা বৈঠক করে শেষ করে ফেলেছে এবং একেবারে পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। আমরা একটা প্রতিবেদন দেখে আসি, তারপর এটা নিয়ে আলোচনা করব। বৃহস্পতিবার প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার আইন বিভাগের সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির দিনভর আলোচনা চললেও পুরোপুরি শেষ হয়নি। রোববার আবারও এলডি হলে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক থেকে বেরিয়ে সংস্কার কমিশনের মৌলিক অধিকার পরিসর বাড়ানোর বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এর পরিধি বাড়ালে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে, তাই রাষ্ট্র যেটুকু বহন করতে পারে সেটুকুই নির্ধারণের পক্ষে জোর দিয়েছে বিএনপি। মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে এটা কিন্তু এনশিওর করতে হয় রাষ্ট্রকে, বাট এনফোর্সেবল করার জন্য সেটা থাকবে কিছু বিষয় মৌলিক অধিকারের অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে, রাষ্ট্রের সক্ষমতা অনুসারে সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ন। সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকারে ওনারা আমাদেরকে দেবেন। তিনি বলেন, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হবার আলোচনায় বিএনপির অবস্থান স্পষ্ট। জনগণ যদি কোনো ব্যক্তিকে 2 মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত নয় বলেও মনে করেন তিনি। একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয়, তার মানে জনগণ তাদেরকে চায়, তাহলে সুভারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে বডিটারে গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব খর্ব হবে বলে মনে করে বিএনপি, তাই তারা একমত নয় বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি জীবের নামিয়ে তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেওয়া থাকবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ভিত্তিতে ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির নেতা। আমরা আজকেই শেষ করতে পারলে খুশি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আপনাদের দুজনের কাছ থেকে অনেকগুলো বিষয় শুনবো আলাদা আলাদা করে। রবিউল ভাই, এটি বেশ আলোচিত এবং যারা আপনাদের কট্টর সমালোচক, বিশেষ করে এনসিপি, তারা এটার উপরে যথেষ্ট গুরুত্ব দিয়ে একরকম প্রচারণা চালাচ্ছে যে বিএনপি একই মানুষকে বারবার প্রধানমন্ত্রী করতে চায়। সংস্কার কমিশনের প্রস্তাব হচ্ছে 2বারের বেশি কখনোই না। আপনারা বলছেন যে পরপর 2বার না, চাইলে গ্যাপ দিয়ে আবার হতে পারে। এত বড় দল বিএনপি, এত সব নেতা, এত সব মেধাবী মানুষ, কেন একজন মানুষকে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে হবে? আচ্ছা, 2বার প্রধানমন্ত্রী হলো, ধরে নিচ্ছে আপনার কথা, সফলভাবে রাষ্ট্র পরিচালনা করল, সফলভাবে, জি, এবং রাষ্ট্রে তার প্রয়োজনও দেখা দিল। তৃতীয়বার না হয়ে, চতুর্থবার না হয়ে, পরবর্তীতে আবার যদি জনগণের ভোটে এসে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে, জনগণ যদি সমর্থন দেয়, অসুবিধার কিছু আছে? তৃতীয়বার কেন আমরা চাইনি? যে আমরা জানি যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলে স্বৈর বা তান্ত্রিক একটা মানসিকতা প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই জন্য তো আনা। আচ্ছা, দক্ষ যোগ্য রাষ্ট্র পরিচালনা করতে পারে এরকম লোক কি ঘরে ঘরে? নিশ্চয়ই না। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ অনেক পরও একবার এসেছে না, জনগণ ভোট দিয়ে এনেছে না। তো সেই জায়গাটুকু যদি উন্মুক্ত থাকে, দোষের কিছু হতে পারে। যারা এইবার বলছেন এক ব্যক্তির উপর যখন বারবার ভরসা করা হবে 2বারের পরেও গ্যাপ দিয়ে, তাতে এক ব্যক্তির একনায়ক হওয়ার আশঙ্কা তৈরি হয় কিনা? আমি ভরসার কথা বলছি না, আমি বলছি যে যদি জনগণ তাকে নির্বাচিত করে এনে ওই দায়িত্ব দেয়, সেই পথটা তো রুদ্ধ করা যায় না। দেবে না, দল দেবে না। দল
দল জনগণ তো সংসদ সদস্য নির্বাচিত না করবে, সংসদ দল সদস্য। দিল, ঠিক আছে দল দিল, কিন্তু দল তো পাচ্ছে জনগণের সমর্থনের ভিত্তিতে। কেউ যদি সফল হয় যে সেই সফলতাটাকে অথবা তার যোগ্যতাটাকে রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহার করা কি খুব দেশের? আমি সেভাবে যদি দেখি নিশ্চয়ই আপনি তার দ্বিমত করবেন না। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা সংস্কারের বিষয়গুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছি। তার প্রায়োগিক দিক কেমন হতে পারে, তার সীমাবদ্ধতা কি হতে পারে, ঠিক আছে, সেটা কোন প্রক্রিয়ায় করলে যথার্থ হয়, কোন জায়গায় তার কিছু সীমাবদ্ধ রয়েছে, নেতিবাচক প্রভাব আছে, সেই জিনিসগুলি সংস্কার কমিশনে বসে আমরা কিন্তু কথা বলছি। এবং সত্যিকার অর্থে বিএনপি সংস্কার চায় বিধায় একটা কার্যকর সংস্কার, সেটা শাসনতন্ত্রে বলেন, শাসন কাঠামোতে বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামোতে বলেন, অথবা রাজনীতিতে বলেন, সেটা আমরা প্রয়োগ করবার জন্য কিন্তু তার ব্যাখ্যা দিচ্ছি এবং ঐক্যমত কমিশনের কাছ থেকে শুনছি, শেয়ারিং করছি, অধিকাংশ বিষয়ে একমত হচ্ছি, যেখানে সমস্যা সেটা আমরা তুলে ধরছি, যেটা ঐক্যমত কমিশন আমাদেরকে বোঝাতে পারছে গ্রহণ করছি। এটাই তো গণতন্ত্র, এটাই তো দায়িত্ব। এই চর্চাটার পেছনে কি ওই সমালোচনা কাজ করেছে যে বিএনপি সংস্কার চায় না, কোন রকমের নির্বাচনে গিয়ে ক্ষমতায় ফিরতে চায় এবং ক্ষমতায় গিয়ে তারা যারা করবে না? বলেছে বিএনপি সংস্কার চায় না, তারা তো 5 তারিখের পরে চায়। বিএনপি তো আরো 2 বছর আগে থেকে সংস্কার চায়। কি সংস্কার চায় তাও জাতির কাছে উন্মুক্ত করেছে। এবং বিএনপি এও বলেছে এর বাইরেও যদি কোনো সংস্কারের প্রস্তাব কারো থাকে এবং সেটা যদি প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ই বিএনপি সেটা অ্যাকসেপ্ট করবে। আমি একটা কথা বলতে চাই একটু, আমার সমালোচক ভাই বলছিলেন যে জনগণ চায় না, বা বিএনপি বা রাজনৈতিক যা বলে সেটা কি জনগণের কথা? মনে রাখা দরকার, রাজনৈতিক দলগুলি কিন্তু জনগণেরই প্রতিনিধিত্ব করে। পলিটিক্যাল পার্টির কাজটাই কেউ বেশি করে। আচ্ছা, আমি যদি এভাবে বলি, এনসিপি কি রাজনৈতিক দল? এখনো নিবন্ধিত না। নিবন্ধিত না, ঘোষণাপত্র নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র স্পষ্ট না, প্রতীক নেই। 50-60 হাজার লোক এক জায়গা হয়ে বললাম আমরা একটা রাজনৈতিক দল করেছি এনসিপি, কালকে ওই মোড়ে বসে একজন করলেন, রাজনৈতিক দল হলো? প্রক্রিয়ার মধ্যে আছে, প্রক্রিয়ার মধ্যে আছে। তো সেই রাজনৈতিক দলটি যদি সমস্ত আলোচনার মধ্যে প্রাধান্য পায়, বাংলাদেশে তো 100 রাজনৈতিক দল আছে, নিবন্ধিত আছে 46টি, দীর্ঘদিন ধরে রাজনীতি করে, বাংলাদেশের ওই 53 বছরের ঐতিহ্যগত আপনার নেতৃত্ব আছে, জাতিকে অনেক কিছু তারা দিয়েছে, কই গুরুত্ব তো পায় না। এই যে জায়গা বলছি যে আবার সেই রাজনৈতিক দল তো কি কেবলই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে? অভ্যুত্থানে তো নেতৃত্ব এনসিপি না, এনসিপির কিছু নেতা অভ্যুত্থানে জড়িত ছিল। গণ অভ্যুত্থান একদিনই হয়েছে নাকি? রাজনীতিবিদরা শুরু করে, রাজনীতিবিদরা ঝুঁকি নেয়, নিধন হয়, গ্রেপ্তার হয়, জীবন দেয়, জেলে যায়, তাই না? তারপর সেই অত্যাচার নির্যাতন যখন ফ্যাসিবাদীরা রাজনৈতিক দলগুলির উপর করে, মানুষ ফুঁসে ওঠে, সব শ্রেণী পেশার মানুষ একমত হয়, এক হয়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, গণ অভ্যুত্থান হয়। এটাই পৃথিবীর সব জায়গায় হয়। আমরা শুরু করেছি, শেষ পর্যন্ত করেছি। হ্যাঁ, এনসিপির অনেক ছাত্র নেতারা এসে নেতৃত্ব দিয়েছে, যারা নিহত হয়েছে তাদের সিংহভাগ আমাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত, যারা গ্রেপ্তার হয়েছে 90% আমাদের শীর্ষ নেতা থেকে মাঠ লেভেলের নেতারা গ্রেপ্তার হয়েছে, যারা আহত হয়েছে 80%-এর মতো আমাদের নেতা। মানে সকল কৃতিত্ব নিয়ে নেওয়ার চেষ্টাটা কি শুধু নেতৃত্ব দেওয়ার কারণে? একটা কথা আমি আপনাকে বলি, আপনি একটা মহৎ কাজ করলেন, তারপর একটা সরকার হলো, তা তো আপনি থাকতে চাইলেন, থাকলেন, তারপর মনে করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা অল্প দিনের, পোষাবে না, তাহলে একটু বেরিয়ে সেটা রাজনৈতিক দল করে ফেলি। আচ্ছা, একটা রাজনৈতিক দল করলেন এক অভ্যুত্থান দিয়ে, খেয়াল করেন, তারপর চাচ্ছেন ওই রাজনৈতিক দলটি নিশ্চিতভাবে আবার ক্ষমতায় যাক দীর্ঘদিনের জন্য। এটি যদি হয় অভ্যুত্থানের মূল মন্ত্র, সেই অভ্যুত্থান কি প্রশ্নবিদ্ধ হয় না? সেই ভূমিকা কি কোনো কিছু পাওয়ার বিনিময় না? তো পাওয়ার বিনিময়ে যে ভূমিকা, সেটা কি স্মরণীয় বরণীয় হয়? সেটা প্রতিযোগিতার মধ্যে চলে যায়, যার ফলে এনসিপি এখন কিন্তু একটা রাজনৈতিক দল হতে চাচ্ছে, বাট অন্য রাজনৈতিক দলের প্রতিযোগিতার মধ্যে পড়েছে। এটাই বাস্তবতা।